জাপান খুব সুন্দর একটা দেশ। আপনি অনেক কিছু এখানে এক্সপ্লোর করতে পারবেন, অনেক ধরনের এক্সপিরিয়েন্স নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি নাহিন, এটা আমার ডেলি ভ্লগ এবং আজকে জাপানের কিয়োটোতে কী কী করলাম সেই সব নিয়েই থাকছে এই ভ্লগটা। সকালবেলা উঠেই রেডি হয়ে নিলাম, বেশ স্টাইল করে অনেক কাপড় চোপড় পরে সাজগোজ করে বেরিয়ে গেলাম। যাব হচ্ছে কিয়োমিজোদেরাতে, এটা একটা টেম্পল এবং এই টেম্পলটা দেখবো, ঘোরাঘুরি করব, সারাদিন বলতে গেলে ওখানেই থাকবো। সকালে বের হব করেও আমাদের বের হতে বেশ খানিকটা সময় লেগে যায়। নাস্তা টাস্তা করে বের হতে হতে আমাদের আসলে 11:30-12টা বেজে যায়। কোনোভাবেই খুব সকাল সকাল বের হওয়া যায় না। হাঁটতে হাঁটতে চলে আসলাম কিয়োটো সেন্ট্রাল স্টেশনে। এখান থেকে চলে যাব হচ্ছে কিয়োমিজোদেরাতে এবং যাব বাস নিয়ে। বিশাল বড় বাসের লাইন। এই যে লাইনের শেষ কোথায় দেখাতে পারছি না, এতই লম্বা লাইন। আমরা আছি কিয়োটোতে এবং আজকে আমরা যাচ্ছি কিয়োমিজোদেরাতে। এটা একটা টেম্পল। বাসে করে যাব এবং বিশাল বড় লাইন। এই লাইন ঠেলে ঠেলে বাসে যে উঠতে হবে, সিট তো পাওয়া যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে এবং মোটামুটি এটাই নিয়ম বলা যেতে পারে। লাকি হলে বাসে সিট পাওয়া যায়, লাকি ছিলাম বলতে হবে, বাসে সিট পেয়ে গেছি। জাপানের ওয়েদার একেবারে আনপ্রেডিক্টেবল। এক সময় বৃষ্টি হচ্ছে, এক সময় রোদ উঠছে, এক সময় প্রচণ্ড ঠান্ডা বাতাস, এক সময় একটু ঝড়ো হাওয়া বইছে। মানে কখন যে কি হবে এটা বলা খুবই মুশকিল। তো যাই হোক, মানে মোটামুটি ঠান্ডা ছিল। তা আমরা নেমে গেলাম কিয়োমিজোদেরা যাব। সেই যেখানে যাব তার বেশ কিছুটা আগে আমরা বাস থেকে নামলাম। তো নেমে আমার মনে হলো আমি কিমোনো পরবো এবং আমি এটা কয়েকদিন ধরে পরতে চাচ্ছিলাম। তো এই দোকানটাতে ঢুকলাম, ঢুকে ওদের সাথে একটু কথা টথা বলে নিলাম। দিয়ে আমাকে বলল যে তুমি কিমোনো চুজ করো। তো আমি একটা লাইট কালারে কিমোনো পরতে চাচ্ছিলাম, কারণ যেহেতু চেরি ব্লসম এবং এটাই আমি আসলে সেলিব্রেট করব। তো আমার মনে হচ্ছিলো ওই ধরনের কোনো কালার যদি পরি, লাইট পিঙ্ক বা লাইট পার্পল বা লাইট মানে একদম হোয়াইট বা একটা ঘিয়া ঘিয়া রং, এরকম কিছু একটা খুঁজছিলাম। তো এখানে কিমোনো পরতে আপনার 5,000 টাকা লেগেছে। সাথে হচ্ছে আমি চুল করেছি, সেই জন্য আরও 1,000 টাকা লেগেছে, 6,000 ইয়েন। সাথে আমি যদি ব্যাগটা নিতাম একটু ফ্যান্সি তাহলে আরও 1,000 লাগতো। তো সেটা আমি নিইনি, আমার এই সেটের সাথে যেই ব্যাগটা ছিল আমি সেটাই নিলাম। এরপর ওরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেয়, সেটা আপনাকে পড়ে সিগনেচার করতে হবে যে আপনি যদি কিছু নষ্ট করেন বা এটা ফেরত দেওয়ার সময় ওরা যেটা বলে দিয়েছে, যে আমাকে বলেছে 6:30টার মধ্যে ব্যাক করতে হবে। আমি যদি 6:30টায় ব্যাক না করে আধা ঘন্টা দেরি করি তাহলে আমার পেনাল্টি হবে। এরপরেও যদি আরও হাফ অ্যান আওয়ার মানে 1 ঘন্টা টোটাল দেরি করি তাহলে আরও বেশি পেনাল্টি হবে। সো এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে সিগনেচার করে তারপরে হচ্ছে আমি কিমোনো নিলাম ওদের কাছ থেকে। এবং মানে আমি খুব এক্সাইটেড ফিল করছিলাম যে কিমোনো পরার পরে আমাকে দেখতে কেমন লাগবে। আমি যেহেতু একটু হেলদি মানুষ, সো কিমোনোটা তো একটা মানে বড়সড় পোশাক এবং ওটা খুব পেঁচিয়ে পেঁচিয়ে পরতে হয়। তো ওটা পরলে আসলে আমাকে কতটা মোটা লাগবে সেসব নিয়ে ভাবছিলাম। তো যাই হোক, ওদেরকে পেমেন্ট করে দিলাম। দিয়ে আমি চলে গেলাম দোতলায়। কিছুক্ষণ বসার পর আমার সিরিয়াল আসলো, একজনকে পড়ানো হচ্ছে কিমোনো, আমি পেছনে ওয়েট করছি এবং অনেকগুলো বেল্ট পেটের কাছে আটকানো হয় এবং অনেক কিছু দিয়ে এটা সেট করা হয়। এটা কিন্তু অনেক লম্বা হয় কিমোনোটা, এমন না যে এটা আমার সাইজ অনুযায়ী বা আরেকজনের সাইজ অনুযায়ী। এটা ভীষণ লম্বা হয়, এটা গুজে গুজে এভাবে করে রোল করে কিমোনোটা পরায়। যাই হোক, কিমোনো পরার পরে আমাকে বললো যে কোন চুলটা করবা। আমি এই চুলটা চুজ করলাম, আমার চুলটা করে দিল এবং আমার নিজেকে খুব সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল কিমোনো পরার পরে।
এবং এটা অনেক লাইট, কিন্তু পরে অনেক লাইট ফিল হচ্ছিল। এমন না যে দেখতে যতটা হেভি লাগে এটা পরলে ওরকম হেভি হেভি ফিলিং হয়। চারিপাশে আরও অনেক মানুষ এই কিমোনো পরেছে, এখানে কিমোনো রেন্ট করা যায় যেহেতু, সো সবাই এখানে এসে এইরকম করে কিমোনো পরে। হঠাৎ করে তাকিয়ে দেখলে মনে হবে যে সেই পুরনো জাপানে বোধহয় আপনি চলে এসেছেন। এইরকম একটা রাস্তা দিয়ে উপরের দিকে হাঁটতে হাঁটতে চলে যেতে হয় এবং বের হওয়ার পরে আবার ঝিরঝির ঝিরঝির বৃষ্টি, মানে এই বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি বন্ধ, আবার বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে। মানে অদ্ভুত একটা ওয়েদার জাপানের। এই গরম লাগছে, এই ঠান্ডা লাগছে। এই যে আমার চুলটা পিছন থেকে আমার খুবই পছন্দ হয়েছে। এটা কিয়োমেজুদেরা টেম্পল। টেম্পলে উঠে যাব, টেম্পলের ভেতরটা একটু দেখব। তবে ট্রাভেল করার জন্য কয়েকটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে আপনি ট্রাভেল করতে আসলে অবশ্যই যে কোনো দেশেই যান না কেন রেইনকোট বা ছাতাটা সাথে রাখবেন। সাথে হচ্ছে আপনার ডেলি ইউজের যে মেডিসিনগুলো সেগুলো তো রাখবেনই, সাথে হচ্ছে প্যারাসিটামল বা এইস, পেট খারাপের ওষুধ, ওর স্যালাইন, মাথা ব্যথার ওষুধ, ব্যান্ডেড, এগুলা মানে সাথে সব সময় ক্যারি করবেন। যে সময় আপনি হোটেল থেকে বের হবেন না কেন বা যেখান থেকেই বের হন, সাথে এই ওষুধগুলো রাখবেন, কারণ কোথায় কখন কী ওষুধটা লাগে এটা কেউ বলতে পারে না, এবং সারা দিনের জন্য যেহেতু আপনি বের হচ্ছেন সেহেতু মেডিসিনগুলো সাথে রাখবেন, এটা খুব জরুরি। এবং চারিদিকে এত সুন্দর করে চেরি ফুটেছে, যদিও ফুল ব্লুমিং হয়নি, আমি বারবার বলছি ব্লগগুলোতে যে ফুল ব্লুমিং এখনও হয়নি, তো যতটুকুই হয়েছে সেটুকু দেখতেই অসম্ভব ভালো লাগছে। আমার নিজেকে নিজেরই ভীষণ রকম ভালো লেগেছে কিমোনো পরে। আমি খুবই এক্সাইটেড ছিলাম কিমোনো পরে। দেখে মনে হচ্ছে চারিপাশ ফাঁকা, আসলে না, প্রচুর মানুষ। আমি স্পটটা একটু এভাবে করে নিয়ে ভিডিও করছি যাতে মানুষ কম দেখা যায়। আমার ক্যামেরার উল্টো পাশে প্রচুর মানুষ ছিল। যদি ভাবেন যে ধরনের একটা পিক সেশনে আসবেন এবং জাপান অনেক খালি খালি থাকবে, তাহলে ভুল। ছবি বা ভিডিও দেখে মনে হলেও এখানে গিজ গিজ করছে মানুষ। টেম্পলে ঢোকার জন্য আপনার টিকিট কাটতে হবে, এখানে মোটামুটি অলমোস্ট সবগুলো টেম্পলে ঢোকার জন্যই টিকিট কাটতে হয়। টেম্পেলের উপরে উঠে চারিপাশে তাকালে দূরে ওই যে কিয়োটোর পাহাড় দেখা যাচ্ছে, এত সুন্দর, মানে প্রাকৃতিক দৃশ্য এত মনোরম যে খুব ভাল লাগবে, খুবই ভাল লাগছিল। অটোমে তো এটা নাকি পুরো লাল হয়ে যায়, এটা দেখতে আরও অনেক সুন্দর হওয়ার কথা। আমার ধারণা এক এক সিজনে এটা দেখতে এক এক রকম লাগবে, এবং যখন বরফ পড়ে একদম, মানে পুরো যখন শীতকাল তখনও নিশ্চয়ই এটা সৌন্দর্য অন্যরকম হয়। এই যে পায়ে মোজা দিয়ে পড়তে হয়েছে, মোজার ওই যে বুড়ো আঙ্গুল এবং তারপরে 4টা আঙ্গুল, এরকম করে মোজাটা, যে বুড়ো আঙ্গুল তারপর মাঝখানে একটা কাটা, তারপর 4টা আঙ্গুল একসাথে, সো ওই মোজাটা পরে এই স্যান্ডেলগুলো পরাটা খুব ইজি এবং হাঁটতেও অনেক ইজি। আর যেই স্যান্ডেলগুলো দিয়েছিল পরার জন্য, এটা যে এত আরাম ছিল, এত দূর হেঁটেছি, এত কিছু করেছি, কিন্তু একটুও কষ্ট হয়নি হাঁটতে। টেম্পলে ঢুকতেই এরকম একটা ওয়েট নেওয়ার বিষয় আছে, সবাই ট্রাই করছিল, সো আমার ছেলেও ট্রাই করলো।
এই যে আমার ছেলে তোলার চেষ্টা করছে, মানে এটা তো আসলে কোনো সাধারণ মানুষের পক্ষে তোলা সম্ভব না। টেম্পলের ভেতরে বা পাশে ছবি তোলা বা ভিডিও করাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল মানুষের ভিড়ের কারণে। এই যে দৃশ্য, কি যে সুন্দর! অনেকেই এখানে নানা ধরনের রিচুয়ালস করছিল, যেহেতু আমি আসলে এই সম্পর্কে খুব একটা বেশি জানি না, তাই বেশ কিছু বলতে পারছি না। একটা হিম হিম ঠান্ডা বাতাস বইছিল, বেশ ঠান্ডা লাগছিল, সাথে দৃশ্যটা আসলে অবর্ণনীয় সুন্দর। এই জায়গাতেও আমি কিমোনো পরে অনেকগুলো ছবি তুললাম। আমরা নামার পথে এরকম একটা হোলি স্পিরিটের কি বলবো ঝর্ণা বা পানি পড়ছে এরকম একটা জায়গা দেখলাম, যেখান থেকে হচ্ছে পানি নিয়ে আপনার খেতে হবে এবং তাহলে গুড লাক হবে। তো এটা আমার ছেলেকে বলেছিলাম খেতে, সে খেলো না। বেসিক্যালি আসলে আমি টেম্পল তো দেখেছি, তবে কিমোনোটা বেশি এনজয় করেছি। কিমোনো পরে ঘোরাঘুরি করা, হাঁটাহাঁটি করা, ছবি তোলা, ভিডিও করা, এগুলো করতেই আমার খুব ভালো লাগছিল কিমোনোকে নিয়ে। এই যে এই ধরনের দৃশ্যগুলো, এগুলো আমরা আমাদের ছোটবেলায় ক্যালেন্ডারে অনেক দেখেছি। মানে এগুলো আসলেই ক্যালেন্ডারের মতো, ক্যালেন্ডারের ছবির মতো দৃশ্য, খুব সুন্দর। এই যে গাছ থেকে যত চেরি ফুল ফুটেছে, সেগুলো যে পানিতে এসে পড়েছে, তখন এই যেরকম লাগে দেখতে, মনে কি কেউ ফুলগুলোকে ভাসিয়ে দিয়েছে পানিতে। বলেছিলাম না যে আরো অনেক মানুষজন কিমোনো পরে ঘুরছে, এই যে বিভিন্ন রকম মানুষজন কিমোনো পরে ঘোরাঘুরি করছে, ছবি তুলছে। এই জায়গাটা তো দেখে মনে হচ্ছে স্লিপিং বিউটির কোনো একটা বাগান বা এই ধরনের ফেরিটেলের কোনো বাগান। পুরো ঘাসের মধ্যে এরকম ছোট ছোট করে সবুজ মানে গাছ, এবং তার মধ্যে যে লাইট পার্পল কালারের ল্যাভেন্ডার রঙের ফুল, খুব ভাল লাগছিল দেখতে। তারপর আমরা একটা রেস্টুরেন্টকে পছন্দ করে নিয়ে বসলাম, তার সামনে হচ্ছে এরকম চেরি গাছ, যে খেতে খেতে চেরি ফুল দেখবো। এই যে একটা জিঞ্জার হানি একটা ড্রিঙ্ক নিয়েছিলাম, এটা ভীষণ মজা, আমার খুব মজা লেগেছিল এটা খেতে। এরপরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হচ্ছে কিমোনো ফেরত দেওয়ার দোকানে, এবং আমি হাঁটছি হচ্ছে জাপানিজ মেয়েদের মতো করেই, ছোট ছোট স্টেপ ফেলে।
পথে যেতে যেতে আশেপাশে এরকম নানা রকমের ছোট ছোট সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, এত সুন্দর সুন্দর ফুল জাপানে, এবং এগুলোর রং, এগুলোর সাইজ এবং এগুলোর টেক্সচার এত সুন্দর। এইটা একটা স্টোরটাও ঘুরলাম। সবই জাপানিজ ট্র্যাডিশনাল জিনিসপত্র এখানে, এবং এসব জিনিস তো আমার খুব ভাল লাগে। যাই দেখি তাই ভাল লাগছে, তাই কিনতে ইচ্ছে করছে। জাপানে এত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস। আপনি যা দেখবেন আপনার তাই ভাল লাগবে, তাই কিনতে ইচ্ছা করবে, এত সুন্দর সুন্দর জিনিস। এরপর কিমোনো ফেরত দিয়ে বাসে উঠলাম। বাসে অনেক ভিড়। বাসে দাঁড়াতে হলো, বসার জায়গা নেই। আমি চুলটা ওরা যেভাবে বেঁধে দিয়েছিল সেভাবেই যাচ্ছি, কারণ খুব সুন্দর করে একটা বেনি করেছিল ওরা আমার। এরপর আমরা চলে এসেছি কাওরামাচিতে। এখানেও আমরা এই রাস্তাটা দিয়ে মাঝে মধ্যেই হাঁটছি কিয়োটোতে যে কয়দিন আছি। রাস্তাটা খুব সুন্দর, এত সুন্দর করে লাইটের পজিশন করেছে গাছগুলোর মধ্যে, চেরি গাছগুলোর মধ্যে, যে দেখতে খুব ভাল লাগে। লিজা ভাবি, জুবাই ভাই এবং জায়ানেরা এসেছে, এদের সাথে আমরা ডিনার করব। আমরা কিয়োটোতে আছি কিন্তু ওনারা কিয়োটোতে নেই, ওনারা ওসাকাতে আছে। ওসাকা থেকে কিয়োটোতে ঘুরতে আসছে বা তার আশপাশে। ওনারা আমাদের সাথে ডিনার করেই চলে যাবে, এরকম একটা প্ল্যান করা হচ্ছে। এবং আপনি যদি ভাবেন যে আপনি জাপানে এসেছেন এবং খুব ফ্রি পাবেন চারিদিকে, চাইলে রেস্টুরেন্টে বসে ডিনার বা লাঞ্চ করে ফেলবেন, তাহলে খুবই ভুল। সব সময় মানে ব্রেকফাস্ট টু ডিনার সবসময় সব রেস্টুরেন্ট বুকড, এবং প্রচুর মানুষ, সব জায়গায় ওয়েট করতে হয় ভেতরে যাওয়ার জন্য বা কোথাও বসে খাওয়ার জন্য। এত এত মানুষ, মানে এমনিতেই অনেক মানুষ, প্লাস হচ্ছে ট্যুরিস্ট প্রচুর, সো ফাঁকা কিছু পাওয়া যায় না। আমরা কোনো রেস্টুরেন্ট ফাঁকা পাইনি, পর ওনারা চলে গেল, আমরা আবার বাসে করে চলে আসলাম আমাদের যে এরিয়াতে আমরা থাকছি সেখানে। তারপর লসনে ঢুকলাম যে একটু খাবার নিব, খাবার নিয়ে চলে যাব রুমে। আর এ ধরনের এই যে 7-Eleven বা এরকম লসন, এ ধরনের যে দোকানগুলো আছে সেখানে আপনি নানা ধরনের রেডিমেড ফুড পাবেন, যেটা আপনি নিয়ে যেয়ে মাইক্রোওয়েভ করে খেতে পারবেন। হোটেলে থাকলে হোটেলের নিচে মাইক্রোওয়েভ আছে, আর এয়ারবিএনবিতে থাকলে তো মাইক্রোওয়েভ আছেই। সো খাওয়া দাওয়া আসলে এখানে এত চিন্তার কোনো বিষয় না।